কম্বোডিয়ার সাথে সংঘাতের মাঝে পার্লামেন্ট বিলুপ্ত থাইল্যান্ডে। ব্যাংককের বিরুদ্ধে বেসামরিকদের উপর হামলার অভিযোগ নম পেনের। ভেনেজুয়েলায় শিগগিরই স্থলাভিযান শুরুর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় ক্ষুব্ধ নিকোলাস মাদুরো। অস্ট্রিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধে মুসলিম অভিবাসীদের অসন্তোষ। 14 বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য, আইন অমান্য করলে জরিমানা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। কম্বোডিয়ার সাথে চরম সীমান্ত উত্তেজনার মাঝে এলো থাইল্যান্ডের পার্লামেন্ট বিলোপের ঘোষণা। এরপরই ঘোষণা আসে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী। কম্বোডিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্যাংকক, এমন অভিযোগ নম পেনের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির পেরোয়নি 5 মাসও। এরই মাঝে নতুনভাবে সীমান্তে ব্যাপক সংঘাতে জড়ালো দুদেশ। প্রায় 1 সপ্তাহ ধরে চলছে পাল্টাপাল্টি আক্রমণ। চলমান উত্তেজনার মাঝেই থাইল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সীমান্ত সংঘর্ষ সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করেই এ সিদ্ধান্ত। জানান, আগামী 45 থেকে 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সে পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। তবে পার্লামেন্ট বিলোপের এই সিদ্ধান্ত সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, এমনটাই আশ্বাস বিদায়ী প্রধানমন্ত্রীর। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার শুক্রবার ফোন আলাপ হওয়ার কথা। থাই সেনাবাহিনী সদর দফতরে যাচ্ছি, কারণ শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে। সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য শোনার জন্যই যাচ্ছি। এর আগে ব্যাংককের বিরুদ্ধে কম্বোডিয়ার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তোলে নম পেন। এতে হতাহত হয়েছে শখানেক মানুষ। অবিলম্বে থাইল্যান্ডের সব আগ্রাসন, মিথ্যা তথ্য প্রচার আর নির্বিচার হামলা বন্ধের দাবি জানাচ্ছি। বিশেষ করে বেসামরিক জনগণ ও নাগরিক কাঠামোর উপর আক্রমণ থামাতে হবে। ঐতিহাসিক স্থান ধ্বংস করা বন্ধ করতে হবে। এই স্থানগুলো শুধু কম্বোডিয়ার নয়, পুরো মানবজাতির জন্য মূল্যবান। চলমান সংঘাতে দুদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। এরই মাঝে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে কমপক্ষে 5 লাখ মানুষ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ক্যারিবীয় অঞ্চলে ক্রমেই বাড়ছে যুদ্ধের শঙ্কা। আবারও ভেনেজুয়েলায় স্থলাভিযানের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট বার্তা, মাদক পাচার ঠেকানোই মূল লক্ষ্য। এদিকে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় ওয়াশিংটনকে চোর ও জলদস্যু আখ্যা দিলেন নিকোলাস মাদুরো। ক্যারিবীয় এলাকাকে গাজ উপত্যকা বানাতে চান মার্কিন প্রেসিডেন্ট, এমন অভিযোগ কলম্বিয়ার। যুক্তরাষ্ট্রের ব্যাপক রণপ্রস্তুতি আর একের পর এক জাহাজে হামলায় গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের শঙ্কা। সবশেষ ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে আগুনে ঘি ঢালল ট্রাম্প প্রশাসন। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আবারও ভেনেজুয়েলায় স্থলাভিযানের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 11,888 জন খুনি এসেছে। তাদের অনেকেই ভেনেজুয়েলার অধিবাসী। ট্রেন্ডি আরাগুয়া গ্যাংয়ের হাজার হাজার সদস্য আমাদের দেশে। সমুদ্রপথে মাদক পাচার 92% কমে গেছে। স্থলপথেও নেওয়া হবে ব্যবস্থা। শিগগিরই স্থলপথে অভিযান শুরু হতে চলেছে। বেসামরিক নৌযান জব্দের সমালোচনায় মুখর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে চোর, জলদস্যু আখ্যা দিতেও নিকোলাস মাদুরো পিছপা হচ্ছেন না। যুক্তরাষ্ট্র অপরাধমূলক এবং অবৈধ কাজ করেছে। একটি বাণিজ্যিক জাহাজে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের মতো আক্রমণ, অপহরণ আর ডাকাতি করেছে তারা। ক্রুদের অপহরণ আর জাহাজ চুরির মাধ্যমে জলদস্যুতার যুগের সূচনা করেছে তারা। লাতিন দেশ কলম্বিয়াকেও নানা হুমকি ধামকি দিচ্ছে মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্টের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলকে গাজায় রূপান্তর করতে যাচ্ছেন ট্রাম্প।
গাজার মতোই পরিস্থিতি ক্যারিবীয় অঞ্চলের। এরই মধ্যে প্রাণ হারিয়েছে 100 মানুষ। হামলা বহাল থাকলে সংখ্যাটি হাজার ছাড়াতে পারে। মার্কিনীরা বলছে, আমি স্বৈরতন্ত্রকে রক্ষা করতে চাই, কিন্তু ক্যারিবীয়দের জীবন রক্ষাই মূল লক্ষ্য। অভিযোগ, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতেই এমন সামরিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ সারলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। জানানো হয়, বৃহস্পতিবারের এই ফোন আলাপে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন পুতিন। বহিরাগত চাপের মধ্যে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের নীতির প্রতি আবারও সমর্থন জানান তিনি। ভেনেজুয়েলার পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। দুই দেশের মাঝে নভেম্বরে কার্যকর হওয়া কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তি নিয়েও কথা বলেন তারা। মস্কো কারাকাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও হয় মতবিনিময়। ব্যবসা, জ্বালানি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ প্রকল্পগুলো বাস্তবায়নে দুপক্ষই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ফোরামে অংশগ্রহণের জন্য তুর্কমেনিস্তান পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সাথে রাজধানীর মনুমেন্ট অফ নিউট্রালিটিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এই ফোরামে যোগ দেবেন ইরানি প্রেসিডেন্ট এবং মধ্য এশিয়ার আরও অনেক নেতা। ক্রেমলিন জানিয়েছে, সফরকালে এরদোগানের সাথে আলোচনা করতে পারেন পুতিন। এছাড়া মাসুদ পেজিশকিয়ানের সাথে রুশ প্রেসিডেন্টের দেখা করার কথা। মিয়ানমারের একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 34 জন। আহত হয়েছে 70 জনেরও বেশি মানুষ। বুধবার গভীর রাতে পশ্চিম রাখাইন রাজ্যে চালানো হয় এই হামলা। সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন থুখা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনীর কোনো সদস্য। উপকূলীয় রাজ্যটির বিভিন্ন অংশে বহুদিন ধরেই শাসক জান্তার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীন ও পাকিস্তান। বার্ষিক এই সন্ত্রাসবাদ বিরোধী মহড়ার নাম দেওয়া হয়েছে ওয়ারিয়র 9। এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, সোমবার পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে শুরু হয়েছে এই মহড়া। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের অনুশীলন, পেশাগত দক্ষতা যাচাই সহ নানা সামরিক তৎপরতা চালিয়েছে দুই দেশের সেনারা। এটি পাকিস্তান ও চীনের নবম সন্ত্রাসবাদ বিরোধী যৌথ মহড়া। দেশ দুটির দাবি, নিজেদের সামরিক সম্পর্ক জোরদারে এর আয়োজন করা হয়েছে। তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি সামরিক আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনৈতিক হস্তক্ষেপে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে 2019 থেকে 2021 সাল পর্যন্ত আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ফয়েজ হামিদ। তাকে ইমরান খানের ঘনিষ্ঠতম মিত্র ভাবা হতো। পাকিস্তানের সামরিক প্রেক্ষাপটে আইএসআই প্রধানকেই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হয়। দেশটির ইতিহাসে কোনো গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে এটিই প্রথম কোর্ট মার্শালের ঘটনা। স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। তবে 14 বছরের কম বয়সী ছাত্রদের ওপর প্রযোজ্য হবে এই বিধানটি। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট এই সংক্রান্ত একটি বিল অনুমোদন দেয়। আইনে পরিণত হওয়ার পর অমান্য করলে অভিভাবকদের গুনতে হবে জরিমানা। দেশের মুসলিম অভিবাসীরা এরই মাঝে অসন্তোষ প্রকাশ করেছেন। একে বর্ণবাদী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউরোপের উন্নত দেশগুলোর একটি অস্ট্রিয়া। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কমপক্ষে 8 লাখ, যা মোট জনসংখ্যার 8 ভাগের মতো। এছাড়া বিপুল মুসলিম অভিবাসীর বসবাস রয়েছে দেশটিতে।
চলতি বছরের শুরুতেই স্কুলে 14 বছরের নিচের শিশুদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞার প্রস্তাব আনে সরকার, যা জন্ম দেয় ব্যাপক সমালোচনার। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয় প্রস্তাবটি, যার অনুমোদন দেন আইন প্রণেতারা। আইন অনুযায়ী 14 বছরের কম বয়সীরা হিজাব বা বোরখা পরতে পারবে না, যা সরকারি বেসরকারি উভয় স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিধানটি অমান্য করলে 800 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে অভিভাবকদের। ধারণা করা হচ্ছে পূর্ণাঙ্গ অনুমোদন মিললে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আইনটি। আইনটি ঘিরে অস্ট্রিয়ার মুসলিম জনগোষ্ঠীর মাঝে বাড়ছে উদ্বেগ। এটিকে ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, এটি মুসলিম মেয়েদের সাথে বৈষম্যমূলক আচরণ। বিরোধিতা করেছে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একাধিক সংস্থাও। ধারণা করা হচ্ছে এ ধরনের আইন ইসলাম বিদ্বেষ আরও উস্কে দিতে পারে। 2019 সালেও প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের উদ্যোগ নেয় অস্ট্রিয়া সরকার। সে দফায় দেশটির সাংবিধানিক আদালত সিদ্ধান্তটিকে বাতিল করেছিল। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যে মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা কায়রো গত 2 বছরে বহুবারই প্রকাশ্যে তেল আবিবের সমালোচনা করেছে। তবে বরাবরই মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সাথে গোপনে সুসম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। নেতানিয়াহুর আসন্ন সফরে বাণিজ্য চুক্তির সম্ভাবনায় আরও একবার সমালোচনার মুখে ফাত্তাহ আল সিসি প্রশাসন। কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে গাজায়, তবে বাস্তবতা বলছে এখনো ফিলিস্তিনিদের ওপর পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গাজায় নির্বিচার বর্বরতা চালিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোপের মুখে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন দেশে দেয়া হচ্ছে তাকে বয়কটের ডাকও। গাজায় নির্বিচার বর্বরতা চালিয়ে যখন নজিরবিহীন চাপে নেতানিয়াহু, তখনই ডালপালা মেলেছে মিশর সফরে যাওয়ার জল্পনা কল্পনা। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গাজায় যুদ্ধবন্ধে অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় মিশরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির শাসনামল সহ গত 15 বছরের মধ্যে এবারই প্রথম মিশর সফরে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে, মূলত একটি প্রাকৃতিক গ্যাস চুক্তির স্বাক্ষরের জন্যই মিশর যাওয়ার কথা রয়েছে তার, যার আকার হতে পারে $35 বিলিয়ন। কিন্তু এই সফরকে শুধুই বাণিজ্য চুক্তি হিসেবে মানতে নারাজ অনেকে। বলা হচ্ছে এ সময়ই তার মুসলিম দেশ সফর আন্তর্জাতিক চাপ কমাতে ভূমিকা রাখবে। এই কূটনৈতিক সফলতা নির্বাচনের আগে দেশটির জনগণের ক্ষোভ কমাতে পারে বলেও মত অনেক বিশ্লেষকের। বরাবরই ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখার অভিযোগ রয়েছে মিশরের বিরুদ্ধে। 2023 সালে গাজার আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে তেল আবিবের কট্টর সমালোচনা করেছে সিসি প্রশাসন। এমনকি গত 2 বছর ধরে কায়রো ও জেরুজালেমের মধ্যে নেই কোনো কূটনৈতিক যোগাযোগও, যার জেরে ধারণা করা হয়েছিল তিক্ত হয়েছে দুদেশের সম্পর্ক। নেতানিয়াহুকে আতিথ্য দিলে সেটি ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মনে করছেন অনেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোয় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বৃষ্টির পানি ঢুকে পড়েছে অস্থায়ী তাঁবুগুলোয়। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি সরতে সময় লাগছে। তার উপর ঠান্ডা আবহাওয়ায় নেই পর্যাপ্ত শীত বস্ত্রও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নেই মাথা গোজা নিরাপদ জায়গা। শীত নিবারণে গুটি কয়েক যে কম্বল ছিল তাও ভিজে গেছে পানিতে। তাছাড়া জলাবদ্ধতার কারণে রোগ বালাই ছড়ানোর শঙ্কাও প্রবল। ফলে চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা। যুদ্ধবিরতির পরও স্বাভাবিক জীবনে ফিরতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে গাজাবাসী। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য। ঘরবন্দি হয়ে পড়েছে বহু মানুষ, অনেকেই হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। রাস্তায় আটকা পড়ে আছে যানবাহন। রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। বন্যার কবলে পড়া প্রায় 1 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশনা আসতে পারে বলে সতর্ক করেছে প্রশাসনও। টানা বৃষ্টির কারণে রেকর্ড পরিমাণ উচ্চতা ছাড়িয়েছে ওয়াশিংটনের নদীগুলো। এর ফলে সৃষ্টি হয়েছে এমন দুর্যোগ। সম্ভাব্য আরও নদীর ঢল সামলাতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সেনা। নদীর পানি বাড়ার শঙ্কা সপ্তাহ জুড়ে থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতরও।
2 সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রোসেন জোলিয়াসকভ এই ঘোষণা দেন। এর আগে দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সরকার বিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। রাজধানী সোফিয়া ছাড়াও বিভিন্ন শহরে ডাক ওঠে সরকারের পদত্যাগেরও। ফলস্বরূপ ক্ষমতায় আসার 1 বছরেরও কম সময়ের মাথায় পদত্যাগের ঘোষণা দেয় বুলগেরিয়া সরকার। গেল সপ্তাহে প্রথমবারের মতো ইউরোতে প্রণীত 2026 সালের বাজেট পরিকল্পনা পেশ করে দেশটির সরকার। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে যা প্রত্যাহার করা হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশ সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা। বিভিন্ন ফিটনেস স্টুডিওতে কঠোর গোপনীয়তা মেনে অনুশীলন চালাচ্ছেন তারা। তবে এই খবর প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। আর এই ঘটনাকে সৌদির মর্যাদার জন্য হুমকি হিসেবে দেখছেন বেলি ড্যান্সের অনুশীলন দাবি জড়িতদের। সৌদি আরবের এক ফিটনেস স্টুডিও চলছে বেলি ড্যান্সের অনুশীলন। ঐতিহ্যবাহী আরবি সুরের তালে তালে কোমর দোলাচ্ছেন সৌদি নারীরা। তবে কঠোর গোপনীয়তায় চলছে এই বেলি ড্যান্সের প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা কেউ ক্যামেরায় মুখ দেখাতে নারাজ, কারণ বেলি ড্যান্স নিয়ে এখনো রয়েছে নানা রকম সংকোচ। অংশগ্রহণকারীদের শঙ্কা, পরিচয় ফাঁস হলে নানামুখী চাপের শিকার হতে পারেন তারা। আমরা রক্ষণশীল সমাজে থাকি, পরিবার চায় না পুরুষরা আমাদের এমন নাচতে দেখুন। সম্প্রতি বছরগুলোতে সৌদি আরব তাদের রক্ষণশীল নীতিতে কিছুটা শিথিলতা এনেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে বিনোদন কেন্দ্র চালু হওয়া সবই এর অংশ। এছাড়া কিছুদিন আগেই সংরক্ষিত কিছু জায়গায় অমুসলিমদের অ্যালকোহল পানের অনুমতিও দিয়েছে সৌদি সরকার। তবুও বেলি ড্যান্স নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেকে মনে করেন এ নাচ অত্যন্ত আবেদনময়ী, যা পরিবারের অস্বস্তির কারণ। তবে প্রশিক্ষকদের দাবি এটি নাচ নয়, ফিটনেস, শরীরচর্চার মতোই চলছে ক্লাস। আমরা নাচকে শরীরচর্চায় পরিণত করেছি। ধর্মীয় সীমারেখার ভেতরে থেকেই আমরা আনন্দ করছি। বন্ধ ঘরের মাঝে শুধু নারীরাই উপস্থিত আছে এখানে। রিয়াদ জুড়ে এখন নারীদের যোগব্যায়াম, বক্সিং ও ডান্স স্টুডিও বাড়ছে। কয়েক বছর আগেও যেগুলো ছিল কঠোর নিষেধাজ্ঞা। প্রশিক্ষকদের মতে এই ক্লাস শুধু ব্যায়াম নয়, নারীদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের জায়গা। এ ধরনের কাজের মাধ্যমে নারীরা নিজেদেরকে নতুনভাবে খুঁজে পান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে বিশ্বের বড় বড় সব জাদুঘরগুলোতে। লুভের পর এবার চুরি হচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘরে সংরক্ষিত 600টিরও বেশি মূল্যবান নিদর্শন। বৃহস্পতিবার ব্রিস্টলের শহরের একটি ভবন থেকে এই চুরির ঘটনা ঘটে। এখানেই সংরক্ষণ করে রাখা হতো ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথের ব্রিস্টল জাদুঘরের জিনিসপত্র। পুলিশ জানিয়েছে 25 সেপ্টেম্বর ভোরে 4 জন ব্যক্তি ওই জাদুঘরে সংগ্রহের জিনিসপত্র রাখার একটি ভবনে প্রবেশ করে। তবে চুরির ঘটনাটি আগে প্রকাশ করেনি তারা, কিন্তু এখন সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার অনুরোধ করছে প্রশাসন। অক্টোবরে প্যারিসের লুভের জাদুঘরে চুরির পর এই ঘটনা হয়েছে, যা জাদুঘরের নিরাপত্তাকে ফেলেছে প্রশ্নের মুখে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড এলাকা। বিস্ফোরণের জেরে পুরোপুরি বিধ্বস্ত অন্তত 3টি স্থাপনা। আহত হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে 3 জন। বিভিন্ন গণমাধ্যমের খবর, একটি ভূগর্ভস্থ গ্যাস লাইনের বিস্ফোরিত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও চলছে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিস জানিয়েছে বিধ্বস্ত 3টি স্থাপনার মধ্যে 2টি আবাসিক ভবন, আরেকটি ব্যবহার করা হতো ওয়ার্কশপ হিসেবে। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে 6.7 মাত্রার ভূমিকম্প। অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরে অবশ্য সতর্কতা তুলে নেওয়া হয়। এখনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সুনামি সতর্কতার জেরে বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত সোমবার দেশটির একই অঞ্চলে 7.5 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার জেরে হয়েছিল সুনামিও। এতে কমপক্ষে 34 জন আহত হয়েছিল। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।